হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার এখন কিন্তু ঘড়িতে বাজছে এই 8টার মতো। আর আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। আসলে পুজোর যে পুজো আছে না সামনে, তার জন্য কাজের প্রেশারটা অনেক বেশি হয়ে গেছে, যে কারণে আমার হাজব্যান্ডকে 7টা নাগাদই বেরিয়ে যেতে হচ্ছে। এই 7টা থেকে 7:30টার মধ্যে উনি বেরিয়ে যাচ্ছেন। আর উনি বেরোনোর তো ম্যাক্সিমাম আধ ঘন্টা আগে আমাকে উঠতেই হবে, না হলে তো হবেই না। খাবার দাবার রেডি করা, ঘরটা ঝাড়ু দেওয়া, তো এগুলো তো থাকে, তার জন্য তো আমাকে আধ ঘন্টা আগে উঠতেই হয়। তো যাই হোক, আজকের এই যে 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো যেদিন বেশিরভাগ ক্ষেত্রেই তো আমার কাজকর্ম সকাল সকাল হয়ে যায়, তো সেদিনকে আমি কি করি বলো তো, এই যে ঘরদোরগুলো না পোঁছাপুছি করে নিই। সেটা ম্যাক্সিমাম প্রত্যেক দিন তো হয়েই ওঠে না, প্রত্যেক দিন হলে তো খুব ভালোই হয়। একদিন ছাড়া ছাড়া কিন্তু এই ঘরের সমস্ত ফার্নিচারগুলো আমাকে পুঁছতেই হয়। আমার যেন কেমন একটা লাগে, না পুঁছলে না আমার ঠিক বলতে পারো মনে শান্তি আসে না। যখন এই পোঁছাপুছি ঘরদোরগুলো, সেই সাথে এই যে সুন্দর একটা পরিবেশ বা চারিদিকে একদম সুন্দর পরিপাটি জিনিসটা চোখের সামনে ভাসতে থাকে, তখন যেন নিজের মনের মধ্যে একটা কেমন শান্তি কাজ করে, যে হ্যাঁ, আমি নিজে এই সমস্তগুলো গুছিয়ে রেখেছি। আমার নিজের চোখের কি বলবো, এত একটা স্বস্তি কাজ করে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না এটা কারোর সঙ্গে হয় কি না, আমার সঙ্গে তো হয়। তো যাই হোক, এখানে প্রত্যেকটা ফার্নিচারগুলোর সাথে এই যে পালংটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এগুলোতে তো প্রত্যেক দিন পানি বা এইভাবে কলিন ব্যবহার করাটা ঠিক নয়, কারণ কলিনটা তো একটা পানির মতোই। তো সে কারণে কলিন দিয়ে আমি প্রত্যেক দিন পুঁছি না, সপ্তাহের একদিন কিন্তু কলিন দিয়ে পোঁছাপুছিটা করি। আর প্রত্যেক দিন না হলে একদিন দুদিন ছাড়া আমি এমনি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। তো আজকেরও কিন্তু ঘরের ফার্নিচারগুলো ঝটাপট করে পুঁছে নিচ্ছি। তো পোঁছাপুছিটা কমপ্লিট করে তারপরে আর কি অন্য কাজে যাব। তো আসলে আমাদের মেয়েদের কি নিজেদের বলে কিছু আছে? আমার তো মনে হয় না যে নিজেদের বলে আমাদের মেয়েদের কিছু আছে। কারণ বিয়ের আগে যখন আমরা কোনো কিছুর উপরে হক বসাতে যাই, তখন কিন্তু আমাদের শুনতে হয় যে এখানে আমাদের কিছুই নেই, যা হবে শ্বশুরবাড়িতে গিয়ে, নিজের হাজব্যান্ডের বাড়িতে গিয়ে বা নিজের শ্বশুরবাড়িতে গিয়ে যা করার করবে, এখানে তোমার কিছু নেই, এখানে তোমার কোনো কিছুরই জোর খাটানো যাবে না। তো এটা শুনতে হয় না মাঝে মাঝে। আর শ্বশুরবাড়িতে এসে মনে হয় যে না, এখানে তো আমাদের কিছুই নেই। 12টা মাস মনে হয় যে না, এই জায়গাগুলো আমাদের কাছে অচেনা, নতুন। তবে সময়ের সাথে সাথে নিজেদের মনে হলেও একটা না একটা সময় কিন্তু আমরা বুঝেই যাই যে এই জিনিসগুলো আদৌ আমাদের কিছুই নয়, এটা কিন্তু একটা শুধুমাত্র গল্প কথা। তো যাই হোক, এখানে বকবকগুলো করলাম এই কারণে, মনের মধ্যে খুব একটা কাকুতে মিনতি বলে না, খুব কেমন একটা হচ্ছিল, যে কারণে আর কি কথাটা বললাম তোমাদের সাথে। আর সত্যি কথা বলতে, মেয়েদের ইচ্ছে বলেও কিছু হয় বলে আমারও মনে হয় না। কারণ বিয়ের আগে যখনই আমরা নিজের ইচ্ছে মতো কিছু করতে যাই, কোথাও ঘুরতে যাওয়া বা কিছু করা, তখন কিন্তু আমাদের শুনতে হয় যে এখন কিছু করা যাবে না, যা করবে বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে বরের সঙ্গে ঘোরাফেরা করবে, এখন কিছু করা যাবে না। আর বিয়ের পরে এসে মনে হয় যে যখন আমরা এইসবের কথা ভাবি যে একটু ঘুরবো, বেড়াবো বা একটু আনন্দ করব, তখন আবার শ্বশুরবাড়ির লোকজন বা হাজব্যান্ড বলে এখন আর এইসবের কী দরকার, এখন তো তোমার বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটাকে মানুষ করো, সংসার করো সুন্দরভাবে, ব্যাস এটুকুই, ঘরের সংসারের কাজকর্ম করো ঝিয়ের মতো সারাদিন, আসায় সেই সাথে বাচ্চা কাচ্চা দেখাশোনা করো, ব্যাস আমাদের মেয়েদের জীবন শুধুমাত্র এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আসলে কি তাই? আমার তো মনে হয় না। তো আমার মনে হয় যে একটা মেয়ের নিজের একটা ইন্ডিপেন্ডেন্স হওয়া দরকার, নিজের একটা মেয়ের স্বাধীনতা থাকা দরকার। সে যদি নিজে একটা কোনো কাজ করতে পারে, ইনকাম করতে পারে, রোজগার করতে পারে, তাহলে দেখবে একটু হলেও তার ভ্যালু শ্বশুরবাড়িতে বেশি থাকে। আমার যেটা মনে হয়, নর্মালি কিছু না করার থেকে যখন তুমি কিছু করবে, তখন তার ভ্যালু কিন্তু একটু হলেও বেড়ে যায়, যেটা আমার মনে হয়।
তো সে কারণে নিজেরই কিছু করার একটা চেষ্টা, আর যেই চেষ্টার দ্বারাই কিন্তু হচ্ছে আমার ইউটিউব প্ল্যাটফর্মটা জয়েন করা। তো আমার বরাবরই ইচ্ছে ছিল বিয়ের পরেও আমি কিছু একটা করব, কিন্তু মানে ইউটিউব প্ল্যাটফর্মের কথাই বলছি, যখন আমি এসেছিলাম কীভাবে এসেছি। তো বেসিক্যালি যখন আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসিনি তখনের কথা বলছি, আমার বরাবরই ইচ্ছে ছিল আমি কিন্তু বসে থাকবো না, কিছু না কিছু একটা আমি করব। তো মোটামুটি সেই হিসেব থেকে তোমাদেরকে বলতে পারি যে এবারে আমি দেখছি যে আমার তো বাইরে বেরিয়ে কাজ করার মতো কোনো সুযোগ নেই, কারণ আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে, আর ইনফ্যাক্ট আমি নিজেও বাড়ির বাইরে গিয়ে কাজ করাটা পছন্দ করি না। আমার মনে হয় ঘরের মধ্যে থেকে কোনো একটা হাতের কাজ বা কোনো কিছু করবো। তারপর আমি অনেক ভিডিও দেখতাম, ইউটিউবে ভিডিও দেখতাম, তো আমার হাতে তো মোবাইল ছিল, মানে ভিডিও দেখতে দেখতে হঠাৎই মনে হলো যে আমি কেন ভিডিও বানাতে পারি না। সবাই তো বানায়, সবাই বলে যে একটা মোবাইল হলেই যথেষ্ট, আর কিছু দরকার নেই। তো আমার হাতেও তো মোবাইল আছে, তাহলে আমি কেন পারবো না? চেষ্টা করে দেখা যেতেই পারে, হলে হবে না হলে না হবে। তো সেখান থেকেই আর কি আমার ইউটিউব প্ল্যাটফর্মে জয়েন করা। আর আমার হাজব্যান্ডের কাছে অনুমতি নিলাম, তখন আমার বাড়ির কেউ জানতো না, লুকিয়ে ভিডিও করতাম, মানে শুধুমাত্র আমার হাজব্যান্ডকেই প্রথম জানিয়েছিলাম। আর উনি বলেছিলেন মুখটা বাদ দিয়ে তুমি যা খুশি তাই করতে পারো, মানে তুমি নিজেকে দেখাবে না, তোমার কাজ তোমার এগুলোকে দেখাবে। তারপরে ভাবলাম যে ঠিক আছে, অসুবিধা নেই, করে দেখাই যাক, হলে হবে না হলে ছেড়ে দেবো। তো দেখলাম আস্তে 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 দেখলাম যে হ্যাঁ একটু একটু করে আমার ভিউজ ইনক্লুড হতে শুরু করেছে, সেটা 10 থেকে 20টা 30টা 25টা এরকমভাবে হতে হতে আজকে ম্যাক্সিমাম আমি একটু হলেও জায়গা করতে পেরেছি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। বকবক করতে করতে এটুকু বলে দিই যে আমার চ্যানেলে যারা নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঘরের কাজকর্ম সারার পরে একটু মানে এত বেশি গরম লাগছিল, ভাবলাম আগে গোসলটা করে নিয়ে তারপর রান্নাবান্না বসাবো। রান্নাবান্না করতে করতে আরও বেশি কষ্ট হবে, সকাল সকাল উঠেছি না, তাই এখন কাজকর্ম করতে করতে খুব গরম লাগছিলো, তাই গোসলটা সেরে নিয়ে তারপরে এই যে রান্না করতে আসলাম। আর আজকের রান্নাবান্না একদম সিম্পল রেখেছি, বেশি হেভি কিছু করব না, কারণ একদমই ইচ্ছে করছে না বেশি ভারী ভুরি কিছু খেতে। গরমের সময় না একটু হালকা পাতলা কিছু খেতেই ভালো লাগে। তো সেই কারণে পাতলা করে মুসুরির ডাল করলাম, আর কালকের যে মা উচ্ছে এনে দিয়েছিল সেই উচ্ছেটাকে মাছের ডিম দিয়ে রান্না করব। আর মাছের ডিম ভাজা তো থাকবে, মাছের ডিম খেতে কিন্তু আমার বেশ লাগে। কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে আমি এখন উচ্ছেটা কেটে নিচ্ছি, আর একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে দিলাম। যতক্ষণ ওগুলো হবে ততক্ষণে কিন্তু আমি এদিকে উচ্ছেটা আলু ঝাপ দরকার সেগুলোকে কাটাকুটি করে নেব। তো এইভাবে একটু বুদ্ধি করে কাজগুলো করলে কাজগুলো অনেক তাড়াতাড়িও হবে, সেই সাথে নিজের টেনশন হেডেকটাও অনেক কম হবে। মানে ছোট বাচ্চা থাকলে তুমি যদি বুদ্ধি করে একটু গুছিয়ে কাজ না করো তাহলে তোমার কোনো কাজই হবে না, সেই সাথে তোমার মাথার মধ্যে এত বেশি টেনশন কাজ করবে তুমি নিজেও ভাবতে পারবে না, মানে কোনটা করব না করব। তো সেই কারণে যখন ছোট বাচ্চা থাকবে তখন কিন্তু অবশ্যই চেষ্টা করে নেবে সংসারের কাজটা গুছিয়ে করতে, একটু প্ল্যান করে নিতে যে এভাবে এভাবে কাজগুলো করব। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এদিকে আমার উচ্ছে কাটতে কাটতে ডালটাও হয়ে গেল, তো ডালটা রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আর চলো আমার মিষ্টি মিষ্টি কিছু দিদি বোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক। তো মাছের ডিম ভাজতে গেলে এত বেশি ছেটায় তোমাদেরকে কি বলবো। তো সে কারণে প্রথমে দিয়েই আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ভীষণ ভয় লাগে মাছের ডিম ভাজতে। তো সে কারণে আর কি এভাবেই ঢাকা দিয়ে ভাজাটা করলাম। আর মাছের ডিম কিন্তু অনেক বেশি মানে পরিমাণে বেড়ে যায়, দেখবে যতটা থাকে ভাজার পরে তার দ্বিগুণ হয়ে যায়। তো ওই কারণেই কিন্তু মাছের ডিম খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, এখানে মাছের ডিমটা যতক্ষণে হচ্ছে আমি একটু উচ্ছেটা স্বাদ মতো লবণ দিয়ে মেখে রাখছি। এতে করে কী হবে বলো তো, উচ্ছে একদমই তেতো হবে না। মানে এই পদ্ধতিতে রান্না করলে উচ্ছে কিন্তু একটু তেতো হয় না। অনেকেই হয়তো এভাবে রান্না করো, আর যারা করো না তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো, দেখবে একদমই তেতো লাগবে না। তো এখানে মাছের ডিমটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। তো মাছের ডিমটাকে তুলে নিয়ে তারপরে আমি এই কড়াইতে তরকারিটা বসিয়ে দেবো। যেহেতু ভাত আর ডাল আমার হয়ে গেছে, তো তরকারিটা হয়ে গেলে মেয়েকে গোসল করে খাইয়ে দাইয়ে
তারপরে আমিও কিন্তু খাওয়া দাওয়া সেরে নেব, যেহেতু আমারও গোসল করা কমপ্লিট হয়ে গেছে। তো ওকে খাইয়ে দাইয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তারপরে আমি নামাজ কমপ্লিট করে আমিও খাওয়া দাওয়া করে নেব। এখানে উচ্ছেটা একটু ভাবলাম ভেজে নিলে তো আরও স্বাদ বেড়ে যায়। সেখানে উচ্ছেটা একটুখানি হালকা করে একটু শ্যাডো ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু তেল দিইনি, যেটুকু তেল ছিল মাছের ডিম আর কি ভাজার পরে সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। তো যাই হোক, এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর তরকারির মধ্যে এই যে বেশি করে পেঁয়াজ দিতে হয় তেঁতো রান্নাতে, তাহলে কিন্তু তেঁতো রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো এখানে এই যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ আর আদা রসুন একটু দিয়েছি। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপর সব রকমের মশলা আমি দিয়ে দেবো। তো এখানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে উপর থেকে উচ্ছেগুলো দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব। আর আজকের এই রান্না দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।